আচ্ছা, এত খুশি কেন? কারণটা হলো আমি এখন ভোটের ডেটে এসেছি, এবং যার সঙ্গে ডেটে এসেছি তাকে দেখলে মোটামুটি কলকাতার মেয়েরা এখন আমার উপর প্রচণ্ড হিংসা করবে। শতরূপ ঘোষ 2011 সালে মাত্র 25 বছর বয়সে ভোটে দাঁড়ান তিনি। কসবা বিধানসভা কেন্দ্রে পরপর দুবার হেরে গিয়ে ফের তৃণমূল প্রার্থী জাভেদ খানের বিপরীতে দাঁড়িয়েছেন এবারের ভোটে। চাপ রয়েছে প্রচুর, তাকে দেখে সাহস পেয়ে আরও যুবনেতা ভোটে লড়ার উৎসাহ পেয়েছেন। বাংলার মানুষের কর্মসংস্থান করে দেওয়ার ভারী দায়িত্ব তাঁর কাঁধে। রাজনীতি বাইরে ব্যক্তিগত জীবনে কতটা স্পোর্টিং তিনি, তাঁর জীবনে ক্রাশ কে, কিংবা তাঁর জীবনের কতটা জায়গা জুড়ে রয়েছে গান। দেখো প্রিয়তমা, আকাশে উঠছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান। চারকোল রাঙা কপালের ভাঁজে আটকে যাচ্ছে রোদ, 21শে মৃত্যু তবুও মেয়েটা আজও গড়ে প্রতিরোধ। দেখো প্রিয়তমা, আকাশে উঠছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান। তুমি তো মেয়েদের একটা ক্রাশ জিতে নিয়েছো, মানে মেয়েদের মন জিতে নিয়েছো, তারপরেও কি ভোটে জেতাটা খুব জরুরি? তুমি যদি আমার স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারো যে সব মেয়ে মন দিয়ে বসে আছে, তাহলে তো ভোটে তো এখান থেকে বাই ডিফল্ট জেতা হয়ে যাচ্ছে। 50% পপুলেশন যদি সমর্থন করেন তাহলে আর বাকি কি থাকবে? ইয়াং জেনারেশন নিয়ে যখন কথা বললাম, আমি তোমার ফেসবুক স্ক্রল করেছিলাম কিছুদিন আগে, সেখানে দেখলাম যে হাল্লাগাড়ির একটা দারুণ শো হয়েছিল কসবাতে, কিন্তু আমি হাল্লাগাড়িতে যাবো না। আমার বক্তব্য হলো এই যে ব্রিগেডে টুম্পা তোকে নিয়ে যাব, তোমার জীবনের টুম্পাকে। দেখো, তুমি ভোটের পরে এটা জিজ্ঞেস করো, আমি বলে দেবো। ভোটের পরে এটা মানে ভোটের আগে এটা বলে তুমি যেভাবে শুরু করলে আমাকে বার খাইয়ে, যে প্রচুর মেয়ের নাকি হিংসা হবে, এই হবে, এবার আমি কনসিয়াস হয়ে গেলাম যে ফালতু আমি একজনের নাম বলবো, বাকিদের এমন হিংসা হলো যে হিংসার চোটে জাভেদ খানকে ভোট দিয়ে দিল। কি দরকার বাবা? আচ্ছা, মানে টুম্পার নাম জানা গেল না, ঠিক আছে। আমাদের এই বাংলার ক্রাশ শতরূপ ঘোষ, সে কি সিঙ্গেল? না না, এটা বাংলার ক্রাশ মদন মিত্র। আমাকে বলে অনেকক্ষণ কথা হয়েছে, এটা নেই কফি বলা যাক নাকি? আচ্ছা, এবার আমার প্রশ্ন, মানে বিলটা কে দেবে? তুমি কোন কেন্দ্রের ভোটার? দক্ষিণ দমদম। তাহলে আমিই দেবো। এই একটাই কারণ, তুমি কসবার ভোটার হলে পরে ইলেকশন কমিশন বলতে পারতো যে আমি ভোটারদেরকে সব খাইয়ে দাইয়ে প্রলুব্ধ করার চেষ্টা করছি। ওকে ওকে, সেই অভিযোগ না আসে আমার উপর, সে কারণে আমিই দেবো। মানে এক্ষেত্রে আর দিতে অসুবিধা রইল না। তাহলে ঠিক আছে। বিষয়টা হলো, তুমি যাদের সঙ্গে লড়াই করছো, এখানে তোমার ভোটের এগেনস্টে যারা দাঁড়িয়েছে, তাদের তুমি হাঁটুর বয়সী, কিন্তু তোমার কথাগুলো তারা শোনে এবং তুমি তাদেরকে উড়িয়ে দাও, মোটামুটি কথা বলে শুধু কথার বানে উড়িয়ে দাও, এরকম একটা বিষয়। মানে বিষয়টা কেমন লাগে? আমি ওনাদের হাঁটুর বয়সী তা না, মানে সেটাই ইম্পর্টেন্ট না, ওনাদের হাঁটুতে বুদ্ধি, এটাই ইম্পর্টেন্ট। বা রাদার বলা যায় হাঁটুতে বদ বুদ্ধি। ওরা আমার কথার জন্য, আমার কথার বানে বিদ্ধ হন এমন নয়। আমি এমন কিছু বলি না যা ওনারা জানেন না। ওনারা যে খারাপ কাজগুলো করেন তা ওনারা নিজেরাও জানেন। সেই খারাপ কাজের বর্ণনা যখন অন্য কারোর মুখ থেকে শোনেন, তখন বেসিক্যালি ওনাদের গিল্ট ওনাদেরকে বিদ্ধ করে, ওনাদের ইনসিকিউরিটি ওনাদেরকে বিদ্ধ করে। বেশ, তো যুবনেতার প্রয়োজন তো রয়েছে এখন, মানে যুবনেতার মানে প্রয়োজনটা কতটা বলে মনে হয় বলো? 100বার। দেখো, সমাজের যা ডেমোগ্রাফি, যা সেটা তো যে কোনো রাজনৈতিক দলের মধ্যে রিফ্লেক্টেড হবে, সেটাই তো উচিত হওয়া। কিন্তু দেখো, আমাদের দলের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আমাদের ক্ষেত্রে যেটা মানে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, ধরো তুমি এবারে ভোটে দেখো, মীনাক্ষী বলো, সৃজন বলো, প্রতিকূল, আমাদের যতজন তরুণ, ঐশী, দীপশিতা, যারাই আছে, যারা লড়াই করছে, এখানে এরকম কিন্তু কোনো যুবনেতা আমাদের নেই যে কোনো পিসির ভাইপো হওয়ার যোগ্যতায় যুবনেতা, হ্যাঁ, কি কোনো বাবার ছেলে হওয়ার যোগ্যতায় বিসিসিআই সেক্রেটারি। এরকম লোকজনকে নিয়ে আমরা চলি না। আমাদের প্রত্যেকজন তরুণ নেতা, তারা মানুষের সাথে কাজ করেছে, মানুষের মধ্যে থেকে কাজ করেছে, সেইখান থেকে তারা ইমার্জ করেছে নেতৃত্বে। মানুষের লড়াইয়ের সেই কণ্ঠস্বরকে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য তারা দায়িত্ব পেয়েছেন। এটাই ইম্পর্টেন্ট। দ্যাট ইজ, রাজনীতির একাল সেকাল সব চেঞ্জ হয়ে গেল। মানে আগে দেওয়ালে লেখা হতো, এখন ফেসবুক ওয়ালে লেখা হয়। তো রাজনীতিক নেতাদের কি কি মানে স্ট্র্যাটেজিতে স্মার্টনেস এলো? না, আগে রাজনৈতিক নেতারা খুব আনস্মার্ট ছিলেন, আমরাই প্রথম
ফেসবুক পেয়ে স্মার্ট হলাম এমন নয়, বরং বলতে পারো এর আগে যারা করেছেন, লড়াই করেছেন, না স্মার্টনেস ইন দ্য সেন্স তুমি যেটা বলছো আনস্মার্ট স্মার্টের কথা বলছি না, টেকনোলজি এগোলো মানে যখন পদ্ধতি এগোলো তাহলে তোমরা কি কি চেঞ্জ সুবিধা হলো, আমাদের কিছু সুবিধা, বেশ কিছু সুবিধা হলো। ধরো আমি তোমায় বলছি, ধরো দেওয়াল দখল করা গায়ের জোরে, দেওয়াল লিখতে দেবে না কাউকে এখন। এখন দেখো টু আ মেজর এক্সটেন্ট ইট ডাজন্ট ম্যাটার যে গায়ের জোরে কোথায় দেওয়াল লেখা আটকালো কি না আটকালো। কসবায় যদি আমাদেরকে গায়ের জোরে একটা দেওয়ালও লিখতে না দেওয়া হয়, সেটা পারবে না, কিন্তু যদি আমি কথার কথা বলছি, যদি একটা দেওয়ালও লিখতে না দেওয়া হয় তাহলেও কসবার সব মানুষ জানবেন যে আমি এখানে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রার্থী। কারণ এখন সোশ্যাল মিডিয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুকে, কী করবে? তাদেরকে দেখলে আমার বলতে পারো হাসিই পায়, যারা ভাবে যে জয় শ্রীরাম লিখলে আমি রেগে যাবো। কেন রাখতে যাবো? জয় শ্রীরাম যদি কোনো মানুষ তার রাস্তা থেকে বলেন তাদের রাগার কী আছে? আমি তো ছোটো থেকে আমি দেখেছি বাড়িতে ঠাকুমা তুলসী তলায় পুজো করছেন, কী করছেন। আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে জয় শ্রীরামটাকে তুমি যদি রাজনীতির প্রয়োজনে ব্যবহার করো, হ্যাঁ, ঠাকুর দেবতা মন্দিরে থাকবেন, পুজো আর্চা হবে, সব ঠিক আছে, রাজনীতির মতো করে হবে। আমাদের এইটুকুই যা বলার। কফিটা বেশ ভালো কিন্তু জানো তো, দুধ কফি, দুধ গরু, মানে এই ইলেকশনের মধ্যে এইটাও গরুর কি ভূমিকা তুমি আমাকে বলো আগে। ইলেকশনে যাতে গরুর ভূমিকা না থাকে, গরুরা যাতে ইলেকশন না যেতে, তার জন্যই তো লড়াই। মানুষের সরকার যেন মানুষ তৈরি করে। তুমি ভাবতে পারো একজন মহান নেতা গরুর দুধে সোনা খুঁজে পেয়ে গেছেন, তবু 294টা কেন্দ্রে 294টা অরিজিনাল প্রার্থী খুঁজে পাননি। তৃণমূল কংগ্রেসের যত রাজ্যের মানে কি বলবো ডাস্টবিনে ফেলে দেওয়া ছান্ডমালগুলোকে নিয়ে প্রার্থী করতে হয়েছে। রাজনীতি ছাড়া আর অন্য শখ কি আছে? আমার বই পড়তে খুব ভালো লাগে, গান ভালোবাসি, সিনেমা ভালোবাসি, বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসি। আমার রাজনীতির জন্য আমার এই একটা সুবিধা হয়েছে, ধরো মানুষ তো বাংলাদেশে তো অনেক ট্যুরিস্ট হন, কিন্তু রাজনীতি করার জন্য আমার ট্রাভেলার হওয়ার সুযোগ হয়েছে, সেটা আমাকে খুব সমৃদ্ধ করেছে। কিন্তু তোমার তো গানেরও বিশাল ফ্যান, ইউটিউবের মানে পেজের গানের যে ভিউজ, নাম্বারস অফ ভিউজ তো তাই বলে। সেটা বলে, তবে সেটা আমার নিজের সন্দেহ আছে, সেটা আমার গানটা খুব ভালো হয়েছে বলে কতজন দেখেছে, অথবা এটা হচ্ছে যে না মানুষের এটা থাকে না যে ধরো তুমি যাকে যেটার জন্য চেনো না, মানে ধরো সে একটা অন্য কারণে তোমার কাছে পরিচিত, সে অন্য কিছু করছে, নাকি অন্য ব্যাপার ক্রাশ বলে। না সেটা না, আমি তোমায় বলছি ধরো মনে করো কেউ একজন ক্রিকেটার হিসেবে বিখ্যাত, সে হঠাৎ করে ধরো ছবি আঁকছে, তার একটা পেন্টিং, তখন হয় না যে একটা কৌতূহল, দেখি তো ছবিটা কেমন আঁকলো। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় যত সুন্দর ছবি আঁকেন, আর কৌতূহল নেই, অনেক গান শুনে ফেলেছে এখনো, মানে র্যান্ডমলি ভালোবাসে। হতে পারে তারা। তুমি দেখো তো আমি এগুলো এমনি বিনয় করছি, তবে তুমি যদি ইনসিস্ট করো আমার তো তোমার সাথে একমত হতে কোনো আপত্তি নেই। স্কুল সাউথ পয়েন্ট, তারপর আশুতোষ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা, সেখানেই শুরু রাজনীতির চর্চাও। চুটিয়ে রাজনীতি করতে করতে মাস্টার্সের পড়াশোনাও সেরে ফেলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর বাবা মা বামপন্থী মতবাদে বিশ্বাসী হলেও রাজনীতি করেননি কখনো। তোমার পার্টি অফিসের সামনে মোটামুটি পিছনে মাঠ। আমার একটা প্রশ্ন আছে, এই যে চারদিকে খেলা হবে চলছে, তোমার কাছে খেলা হবে বিষয়টা কি? মানে ওটা কি অন্য দলেরই নাকি তোমারও? না খেলা তো হবে, খেলা 3টে টিমের মধ্যে খেলা হবে। সেটা হচ্ছে এক হচ্ছে তোমার কয়লা পাচার একাদশ, একটা হচ্ছে কোকেন বিক্রি একাদশ, আর হচ্ছে কর্মসংস্থান একাদশ। তো আমরা কর্মসংস্থান একাদশ টিমের পক্ষে খেলছি। তৃণমূল কংগ্রেসের এখন এমন অবস্থা, 10 বছর সরকার চালিয়ে এখন মমতা ব্যানার্জির পায়ের প্লাস্টার দেখিয়ে লোকের কাছে ভোট চাইতে হচ্ছে। তো ওরা খেলা হবে, খেলাই তো হলো বাংলা এত বছর, খেলা হলো, মেলা হলো, সব হলো, এবার চাকরি বাকরি হবে। মাঠ দেখি আমার সব প্রশ্নগুলো মাথায় আসছে, উদ্ভট প্রশ্ন। সেটা হলো এই যে রাজনীতি করছো, মানে ছোটবেলা থেকে রাজনীতি করছো, নিয়ে বাড়িতে কোনোদিন ঝামেলা হয়নি? বাবা প্রচণ্ড। দেখো আমি প্রথম যখন ধরো কলেজে পড়ি, এসএফআইয়ের মিছিলে যাওয়া শুরু করেছি, সামনে কোনোদিন মিছিলের সামনের দিকে বা কোথাও থাকতে পারতাম না, লুকিয়ে থাকতে হতো। কেননা ওই যে ধরো মিডিয়ার ক্যামেরা, টিভি বলো, খবরের কাগজের ক্যামেরা, কোনোভাবে কোথাও যেন ছবি না উঠে যায়। আমি তো ভাবি এক সময়, ধরো আমি কলেজে যখন পড়ছি তখন সবার মোবাইল ক্যামেরা নেই তখন ওই সময়, তারপরে মনে করো ফেসবুক এতটা হয়নি, তখন অর্কুট ছিল, ফেসবুক সবাই আসছে, কিন্তু এই কিছু একটা ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে ছবি পোস্ট হয়ে যাচ্ছে, ফেসবুক লাইভ এইসব ব্যাপার ছিল না। আমি ভাবি যে এখন এই সময় যদি আমাকে এসএফআই করতে হতো আমি কী করে করতাম বাড়ির চোখে নিয়ে। তাতেও যখন একটা সময়ের পরে বাড়িতে জানতে পারলো তখন তো সে প্রবল অশান্তি, যাই হোক সে হয়েছে। তারপর সেসব কাটিয়ে এখন কিছুটা মেনে নিতে হয়েছে এখন বাড়ির লোককে আর কি। তবে দেখো আবার এটাও ঘটনা হচ্ছে, দেখো এইটা আমার বাবা মার এই আপত্তিটা বা ইনসিকিউরিটি থাকবে কেন? ইনসিকিউরিটি এসছে বেসিক্যালি এই একটা জায়গা থেকে, দুটো জায়গা থেকে। এক, আমাদের দেশে খারাপ লোকেরা রাজনীতি করে, রাজনীতিতে গেলে আমার ছেলে বা মেয়ে নষ্ট হয়ে যাবে, ওই মিথ্যে কথা বলা, চুরি করা, গুন্ডাদের সাথে ওঠা বসা করা, এইসব শিখবে। এক, আর 2 নম্বর কথা হচ্ছে যে আমার ছেলে মেয়ে জীবন চলে যেতে পারে, কি হয়তো প্রচণ্ড মার খাবে, ইনজিওর্ড হবে,
ঝামেলা ঝঞ্ঝাট, এই জায়গা থেকেই তো বাবা মায়েদের ইনসিকিউরিটি। নাহলে কারোর বাড়ির ছেলে মেয়ে গান গাইলে আপত্তি করে না, কেউ কেউ গ্রুপ থিয়েটার করতে গেলে বাড়িতে হয়তো অন্য কারণে আপত্তি হয়, কিন্তু মানে এই ধরনের একটা আপত্তি আসে না যে খবরদার ছায়া মারাবি না, কি কেউ মনে করো খেলাধুলো করতে গেলে বাড়ির লোক ঘাবড়ে যান না। রাজনীতি করতে আসলে একটা অন্য রকমের আপত্তি, হ্যাঁ কেন থাকবে? এটা আমার মনে হয় যে এটা আমাদের একটা ভেবে দেখা দরকার, মানে এত বছরের একটা লজ্জা এটা একটা। শতরূপ ঘোষের প্রিয় রং কি লাল? পতাকার রং হিসেবে তো 100 বার। পার্সোনালি রং কি প্রিয় রং? ওইভাবে হয় না, মানে ওইভাবে দেখো পতাকা আমার যে রঙের পতাকা ভালো লাগে সেই রঙের জামা ভালো নাও লাগতে পারে, যে রঙের জামা ভালো লাগে সেই একটা রঙের বাড়ি আমার ভালো না লাগতে পারে। এটা ডিপেন্ড করে কিসের ওপর, মানে রংটা লাগছে কিসের ওপর, তার উপর নির্ভর করে। হ্যাঁ, তো রং লাগছে মানে ভোটের ফার্স্ট ভোট 27 তারিখ, তার পরের দিনই বসন্ত, এরকম একটা বিষয়। কিন্তু আমি এই মানে একটা পজিটিভ, চারদিকে একটা পজিটিভ ভাইবস, তো সেখানে গিয়ে আমি জানতে চাই, সবসময় আমার রাজনীতির প্রচারের সময় অন্য দলের নেতাদের শুধু কাদা ছড়াছড়ি করি এবং অন্য দলের নেতাদের খারাপগুলোকে দেখাই। তো তোমার বিরোধী পক্ষের যুব নেতা, ধরো সাপোজ আমি ধরলাম দেবাংশু, ঠিক আছে, দেবাংশুর থেকে তোমার কি কি শেখার আছে? দেবাংশুর একটা রেডি ওয়েট আছে, এটা আমার খুব ভালো লাগে। এক দ্বিতীয় কথা হচ্ছে, দেখো দেবাংশুর মধ্যে একটা যেটা আছে, আমাদের অনেককেই ধরো আমার কথা আমি বলতে পারি, আমাকে লোকে টেলিভিশনের মাধ্যমে আগে চিনেছে, তারপরে সোশ্যাল মিডিয়াতে আমার একটা ফলোয়িং বলো বা যাই বলো, একটা অডিয়েন্স তৈরি হয়েছে। দেবাংশুর ক্ষেত্রে ইটস দি আদার ওয়ে রাউন্ড। ও জেনুইনলি ও কোনো দলের নেতা ছিল না, বা এমন নয় যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বা কিছু। ওর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এত স্ট্রং ছিল, সেইখান থেকে ও দল মনে করেছে যে ছেলেটার পপুলার, মানে নিজের কথাটা রাখতে পারছে ভালোভাবে, সেটা পপুলার হচ্ছে, সুতরাং ওকে আমরা টিভিতে আমাদের দলের মুখ করে পাঠাই। এটা ডেফিনেটলি এটা একটা আমার খুব ভালো, এই ব্যাপারটা আমার ভালো লাগে, আই অ্যাপ্রিশিয়েট ইট। রাজনীতিতে কে জিতবে তা ভোটের ফল বলবে। ভোটের ডেট যখন, তখন ভালোবাসার জয় অবশ্যই।